করছি আপনার দিনরাত 24 ঘন্টার সঙ্গে দেশ টিভিতে। এই সপ্তাহের দ্বিতীয় দূরপাঠ শিক্ষার্থীরা, আমাদের দূরপাঠের কোর্স চলছে শীতের পিঠা তৈরি এবং আমাদের আজকের বিষয় ডাল এবং তিলের ঝাল পিঠা। দর্শকরা হাতে কাছে কাগজ কলম এবং অন্যান্য উপকরণ নিয়ে নিশ্চয়ই আপনারা একদম তৈরি হয়ে আছেন। আমাদের সাথে আছেন বিষয় বিশেষজ্ঞ সুলতানা পপি, তিনি রংধনু একাডেমি পরিচালক, এবং আরেকজন গেস্ট আছেন আমাদের সাথে, তিনি আঞ্জুমান আরা পারভিন লিপি। শিক্ষার্থীরা দূরপাঠে চাইলে আমাদের কাছে ফোন করতে পারেন। ফোন নাম্বার 833-2509 এবং 833-2754। আবারও বলছি 833-2509 এবং 833-2754 এই নম্বর দুটোতে চাইলে আপনারা আমাদের কাছে এসএমএস করতে পারেন। মোবাইলের রাইট অপশনে গিয়ে লিখুন ডিপি, এরপর স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্ন, তারপর এটি পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। এছাড়াও আপনারা আমাদের কাছে চাইলে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। আজকের ক্লাস শুরু করছি। স্বাগত আপনাদের দুজনকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে দেখব ডাল এবং তিলের ঝাল পিঠা। জি, তো শুরু করি তাহলে। আমরা আজকে ডালের মেইনলি আমরা ডাল বলতে মাসকলাইয়ের ডাল দিয়ে আমরা পিঠা তৈরি করব। আচ্ছা, এটা রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পিঠা। আমরা গতকালকে বলেছিলাম যে যদি কেউ আঞ্চলিক পিঠা দেখাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারবেন। তো লিপি আপা রাজশাহী থেকে এসেছেন, উনি ওনাদের আঞ্চলিক দুইটা পিঠা দেখাবেন। একটা হচ্ছে মাসকলাইয়ের ডালের ঝাল পিঠা, সিদ্ধ পুলি, আমরা যেটা পুলি পিঠা বলি মূলত পুলি পিঠাই, কিন্তু মাসকলার ডাল দিয়ে তৈরি হবে। আর সঙ্গে থাকবে তিল নারকেল দিয়ে আর একটা সিদ্ধ পুলি। আমরা তিলের পিঠাটা যেমন ভাজা পুলি করি ঠিক তেমনি ভাবেই তিলের সিদ্ধ পুলিটা আমরা করব। দর্শক, আমাদের তৈরি করার সুবিধার্থে আমরা পরিমাপটা বলে দিচ্ছি, আপনারা লিখে নেবেন প্লিজ। আমরা কলাইয়ের ডালের ঝাল সিদ্ধ পিঠা যেটা তৈরি করব, মাসকলাইয়ের ডালের ঝাল সিদ্ধ পিঠা তৈরি করার জন্য আমাদের মাসকলাইয়ের ডাল লাগবে খোসা ছাড়ানো, এরকম খোসা ছাড়ানো। আমরা একটু দেখিনি, ঠিক পুরো খোসাটা আমরা যেমন একদম সাদা হয়ে যায় ও অতটা না, হালকা একটু কালো ভাব থাকবে। যেহেতু আমরা বলেছি যে এক একটা অঞ্চল ভিত্তিক কিছু খাবার থাকে যে সেখানে ওই খাবারটা বেশি ভালো, বা আমরা যেমন ঢাকাতে খাই বা শহরগুলোতে যে কলাইয়ের ডালের উপরের খোসাটা একবারেই ফেলে দেয়, এখানে কিন্তু কিছুটা রয়ে গিয়েছেন। উনি রাজশাহী থেকে নিয়ে আসছেন। আমরা কলাইয়ের ডাল নিব, হাফ কাপ কলার ডাল, মাসকলাইয়ের ডাল, হাফ কাপ মাসকলার ডাল আমরা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো, ধুয়ে ভিজিয়ে রাখবো। সঙ্গে আমি রসুন বাটা দিব 1 চা চামচ, কাঁচামরিচ দিব 2টি, হলুদ দিব সামান্য একটু কালারের জন্য, সেক্ষেত্রে আমি 1/4 চা চামচ বা 1 চিমটি বলতে পারি হলুদ। আদা বাটা যাবে 1 চামচ, জিরা বাটা 1/4 চা চামচ, পেঁয়াজ কাটা যাবে একটি, বড় একটি পেঁয়াজ নিব আমরা, মানে মিহি কুচি না নরমাল কাটা? মিহি কুচি। লবণ পরিমাণ মতো, যে যে পরিমাণে লবণ খাবে সেই অনুযায়ী লবণ নিব আমরা, অর্থাৎ স্বাদ মতো লবণ। আর সব শেষে জিরা গুঁড়া যাবে, একটা আমাদের জিরা বাটা যাবে, আবার একটা জিরা গুঁড়াও যাবে। সেই গুঁড়াটা সব যখন আমরা নামাবো পুরটা তৈরি করে তখন দিব, সেটার জন্য 1/2 চা চামচ জিরা গুঁড়া লাগবে। অর্থাৎ তাওয়ার মধ্যে তেলে নেওয়া যে জিরাটা, সেই তেলে নেওয়া গুঁড়াটা লাগবে 1/2 চা চামচ। সাধারণত আমরা কিন্তু প্রচলিত ভাবে ফাঁকি বলি, এটাকে ফাঁকি বলা হয়। ঠিক আছে। আমরা যে উপকরণগুলো বললাম এই উপকরণগুলো আমরা একসঙ্গে সিদ্ধ করে নিব। একসঙ্গে সিদ্ধ করে একবারেই যখন মাখা মাখা হবে তখন নামিয়ে নিব। এরকম ডালের সাথে দিয়ে সিদ্ধ করব? জি। আচ্ছা, আমরা এবং এটা রান্না করার মানে সিদ্ধ করার সময় আমরা 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব। যখন সিদ্ধ হয়ে আসবে তখন এই ডালটার ভিতরে 2 টেবিল চামচ তেল থাকলে কড়াইয়ের ভিতরে লেগে যাবে না বা পাতিলে লেগে যাবে না, আর উপরে একটা সুন্দর গ্লেজ চলে আসবে। একদমই ডাল সিদ্ধ করলে তো একটা ড্রাই ভাব চলে আসে, সেটা আসবে না। এরকম আমরা ডালটাকে সিদ্ধ করে রান্না করে নিব।
এবং খোসা ছাড়ানো যে আমরা মাসকলাইয়ের ডালটা বলছি, কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা সিদ্ধ করার সময় বেশি লাগবে না। আমরা পরিমাপটা আবারও বলে দিচ্ছি, যদি কারো ভুল হয়ে থাকে মিলিয়ে নেবেন। কলার ডাল হাফ কাপ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ 2টি কুচি করে দিব, তেল দিব 2 টেবিল চামচ, হলুদ 1 চিমটি বা 1/4 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1/4 চা চামচ, পেঁয়াজ কাটা একটি, বড় একটি পেঁয়াজ নিব, লবণ দিব স্বাদ অনুযায়ী এবং নামাবার আগে আমরা জিরা গুঁড়া দিব, তেলে গুঁড়া করা জিরা ওটা হাফ চা চামচ, সেই সাথে আমরা তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। আচ্ছা, আমাদের সাথে একজন কলার আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আমি নারায়ণগঞ্জ থেকে তামিনা বলছিলাম। জি, গতকালকে যে পাটিসাপটার রেসিপিটা দেওয়া হয়েছিল পিঠার, সেইখানে ওই ক্ষীরটা একটু আবার দেখতে চাচ্ছিলাম, শুনতে চাচ্ছিলাম। শিক্ষার্থী অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপু। গতকাল আমরা পাটিসাপটার ক্ষীরের অনেকগুলো ক্ষীর বলেছিলাম, তার মধ্যে সম্ভবত দুধের ক্ষীর যেটা অরিজিনাল সেটাই আপু জানতে চাচ্ছেন, যেহেতু আমরা যেটা দেখিয়েছিলাম। তো আমরা এখানে 1 কেজি দুধ নিব। 1 কেজি দুধের সঙ্গে 1/4 কাপ চিনি, বা আমি স্বাদ অনুযায়ী চিনি, অনেক সময় চিনি আপনি না চাইলে নাও দিতে পারেন, তাহলে দুধের ভিতরেই যে মিষ্টি ভাবটা থাকবে ওটাতে অনেক সময় হয়ে যায়। আর যদি আপনি চান যে না আমি মিষ্টি দেবো, সেই সময় আপনি পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। পোলার চালের গুঁড়ার সুজি থাকবে 1 টেবিল চামচ, এবং আমরা বলেছিলাম পোলার চালের সুজি, দুধ 1 লিটার এবং চিনি দিয়ে আমরা খুব ভালো করে জাল করে নিব। যখন একবারে ঘন হয়ে যাবে, সাথে মানে একটু এলাচ গুঁড়ার ব্যাপারটা ছিল। হ্যাঁ, থিকনেসটা আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কেমন হবে, একবারে পাতলা হবে না আবার খুব শক্ত হবে না। আমি যদি ফ্লেভার চাই সেক্ষেত্রে আমরা এলাচ গুঁড়া দিব, ফ্লেভার না চাইলে দিব না। দুধের নিজস্ব একটা ফ্লেভার আছে, এজন্য আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে দরকার নেই। আমরা আজকের ক্লাসে ফিরে আসি। যে আমরা কলার ডালটা বলেছিলাম যে আধা ঘন্টা আগে, এই কলার ডালগুলো সাধারণত উপরের খোসাটা সহ কালোই থাকে। এটা আমরা একটু কড়াই তাওয়ার মধ্যে বা মাটির খোলার মধ্যে যদি টেলে নিলে ডালটা একটু ভাজা হবে, আবার উপরের খোসাগুলো একটু উঠে আসবে সহজে। এটাকে আমরা পাটার ভিতরে বা জাতাতে করেও করে নেওয়া যায়। খোসাটা ছাড়িয়ে নিব, ছাড়ানোর পরে আমরা এই ডালটাকে সংরক্ষণ করতে পারি। এয়ারটাইট কোনো বক্সে রেখে দিলে আমি দীর্ঘ সময় কাজ করতে পারবো। আর আমি যতটুকুন দিয়ে পিঠাটা তৈরি করব ততটুকুন নিয়ে আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবো। ভিজানোর পরে আমরা ওই ডালটাকে প্রায় 2 কাপ বা 2.5 কাপ পানি নিব। হাফ কাপ ডালের সঙ্গে 2-2.5 কাপ পানি নিব আমরা, নিয়ে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে সিদ্ধ দিব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি যদি পেঁয়াজটা আমি আলাদা দিতে চাই, তাহলে পেঁয়াজটা একটু হালকা তেলে ভেজে আমরা পেঁয়াজের মধ্যে বাগার দিয়ে নিব। আর যদি কেউ একবারে দিয়ে দিতে চান সেটাও করা যাবে, দুভাবেই সম্ভব। যে আমি একটু বাগার দিয়ে নিব, বাগার দিলে কিন্তু একটা ফ্লেভার আসে আলাদা রকমের, আর একবারে সিদ্ধ করে নিলে ওই ফ্লেভারটা আসে না। আচ্ছা, আর এই প্রেফারেবল কোনটা, বাগার দিয়ে নিবে যেরকম ভালো লাগে। আচ্ছা, আর আমাদের সঙ্গে যে লিপি আপা আছেন উনি বললেন যে পিঠাটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আচ্ছা, ওনাদের যেহেতু আঞ্চলিক, আমরা একটু ওনার কাছেও শুনে নেই যে পিঠার বৈশিষ্ট্যটা কি। ধন্যবাদ পপি আপা। অ্যাকচুয়ালি এটা আমাদের রাজ্যের আঞ্চলিক পিঠা। এটা আজকে রাত্রে করলাম, সকালে খাবো। আচ্ছা, খুব টেস্টি একটা পিঠা, ঝাল পিঠা। অনেকে হয়তো মিষ্টি পিঠা পছন্দ করে না, আর সেই ক্ষেত্রে এটা কি ঝাল পিঠা নামে পরিচিত? রাজশাহীতে এটা ঝাল পিঠা নামে পরিচিত, যেহেতু ঝাল দিচ্ছি কলাইয়ের ডাল দিয়ে। কারণ কলাইয়ের ডালের ক্ষেত্রে তো ওই জায়গায় গুড়, আঞ্চলিক কোনো নাম নাই, সেই জন্য কলাইয়ের আর কি ঝাল পিঠা এটা বলা হয়। ধন্যবাদ পপি আপাকে। আচ্ছা, আমাদের সাথে একজন কলার আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পাবনা থেকে বলছি, মীরা। জি, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম আপুর সাথে। জি, শিক্ষার্থী বলুন। আমি আসলে আপুর কাছে কোশ্চেন এটা যে পাটিসাপটার যে গতদিনের নিয়মটা ছিল, ওই রুটিটা কি দেখানো সম্ভব কিনা, বানিয়ে দেখানো সম্ভব কিনা?
কারণ রুটিটা আমার সমস্যা যেটা হচ্ছে সেটা ছিঁড়ে যাচ্ছে অথবা একটু মোটা হয়ে যাচ্ছে, একদম পারফেক্টলি হচ্ছে না। সেক্ষেত্রে অনেক ধন্যবাদ, সাথেই থাকুন আমাদের। ধন্যবাদ। আসলে আমাদের এখানে কোনো চুলার ব্যবস্থা মানে করা সম্ভব না, যার কারণে আমরা এখানে দেখাতে পারবো না। তবে আপনি বলছেন যে হয় পাতলা হয়ে যাচ্ছে না হয় মোটা হয়ে যাচ্ছে। আপনি যে মাপে নিবেন, আমি বলেছিলাম মেজারমেন্ট কাপ সেটের যে কাপ আছে ওটার সবথেকে ছোট কাপ যেটা 1/4 কাপ, সেই 1/4 কাপের হাফ অর্ধেকটা নিবেন, পুরো 1/4 কাপও নিবেন না, অর্ধেকটা নিয়ে একটা ফ্রাই প্যান, যে ফ্রাই প্যান গুলা আপনার মাঝখানটা হালকা একটু ঢালু কিন্তু একবারেই উঁচু না, মাঝখানটা অনেক ফ্রাই প্যান থাকে মাঝেটা একটু উঁচু চারিপাশটা একটু নিচু থাকে, সেরকম ফ্রাই প্যান নিবেন না, একদম সমান বা সামান্য একটু ভিতরটা ঢালু থাকে এরকম ফ্রাই প্যান নিবেন। ফ্রাই প্যানটা খুব ভালো গরম করতে হবে, গরম করার পরে আপনি টিস্যু বা কোনো নরম কাপড়ে একটু তেল মেখে, আর আপনি যেহেতু পাবনাতে থাকেন কলা গাছ, প্রচুর কলা গাছ পাওয়া যায়, কলা গাছের একটা ডাটা কেটে নিয়ে ডাটাটাকে একটু সামনের দিকে দা দিয়ে বাড়ি দিয়ে নরম করে নিয়ে ওটা তুলির মতো হয়ে যাবে। ওটার মধ্যে আপনি তেল মেখে নিয়ে ফ্রাই প্যানে মাখাবেন তেল, কোনো বাড়তি তেল থাকবে না। তারপরে আপনি গোলাটা দিয়ে খুব তাড়াতাড়ি চারিপাশে ঘুরিয়ে দিতে হবে, এক জায়গায় জমাট বাঁধতে পারবে না, যদি এক জায়গায় জমাট বেঁধে যায় তাহলে মোটা হয়ে যাবে। আর খুব দ্রুত যদি চারিপাশে ছড়িয়ে দেন পাতলা হয়ে যাবে। আপনাকে দুই দিকটাই লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ তাওয়াটা মিডিয়াম আঁচে গরম হতে হবে, ফুল আঁচ দিলে আপনার রুটিটা পোড়া পোড়া ভাব চলে আসবে, আর একবারে মৃদু আঁচ দিলে ছড়াইলে পাতলা থাকবে। মিডিয়াম আছে আপনি করেন, আশা করি হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমরা আড়াই কাপ পানিতে সিদ্ধ করতে হবে, আড়াই কাপ সিদ্ধ করে আমরা পেঁয়াজে বাঘার দিয়ে নিব তেল দিয়ে, অথবা আমরা একবারে সবকিছু দিয়ে হালুয়ার মতো মানে একটু এরকম দানা দানা থাকবে, এরকম দানা দানা রেখে আমরা একবারে নামিয়ে নিতে পারি। দর্শক আপনারা দুই ভাবেই করতে পারেন। এরপরে আমরা যেটা করব, চাউলের গুঁড়া সিদ্ধ করব লবণ পানির ভিতরে। আমরা যেভাবে সকালবেলা রুটি খাই আটা দিয়ে, সেভাবে চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করতে হবে, আতপ চাউলের গুঁড়া। এবং আতপ চাউলের গুঁড়াটা যখন আমরা করে নিব, সেই আতপ চাউলের গুঁড়াটা একটু মিহি হতে হবে, যদি দানা দানা থাকে তাহলে পিঠাটা ভালো হয় না, ফেটে যায় অনেক সময় পিঠা। পুলি পিঠা সিদ্ধ করার পরে দেখা যায় কিছুটা সময় রেখে দিলে ফেটে যায়, কারণ হচ্ছে দানা দানা ভিতরে ভাবটা থাকে, সেই দানা ভাবটা যখন পানিটাকে চুষে নিয়ে নেয় তখন ওটা বেশি ড্রাই হয়ে ফেটে যায়। এই জন্য আমরা একটু মিহি চাউলের গুঁড়া নিব, মিহি চাউলের গুঁড়াকে আমরা সিদ্ধ করব লবণ পানিতে, সিদ্ধ করে খুব ভালো করে ময়ান করব। ময়ান করার পরে আমরা পিঠাটা তৈরি করব। দর্শক আমরা দেখে নেই কিভাবে পিঠাটা তৈরি করব। আমরা ময়ানটা তৈরি করে নিয়ে এসেছি, এই পাশে চলে আসেন, এই পাশে চলে যান। এবং বেলে নিতে হবে তো। জি, আমরা খুব ভালো করে সিদ্ধ আটাটাকে, চাউলের গুঁড়াটাকে যেটা আমরা খামির বলি, চাউলের গুঁড়া খামির, এটাকে খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমরা রুটিটা বেলবো, বেলে ভিতরে পুর দিব, সাইডে নকশা করব। আমরা যদি একটু ডান দিকে যাই তাহলে একটু দেখতে পারবেন দর্শকরা। ওদিকে মানে আমরা যেভাবে বললাম চালের গুঁড়ো সিদ্ধ করে নিতে হবে, আতপ চালের গুঁড়ো, এরপর এই ময়ানটা কিন্তু এরকমই হবে। জি, একটু হাত দিয়ে আমরা ভালো মতো ময়ান করব। আমরা যে চাউলের গুঁড়াটা সিদ্ধ করব লক্ষ্য রাখতে হবে যে নরম যাতে না হয়ে যায়। বেশি নরম হয়ে গেলে কিন্তু পিঠাটা সিদ্ধ করার পরে তোলা যাবে না, ভেঙে যাবে, লেগে লেগে যাবে। অর্থাৎ আমাদের এখানে দেখা যাচ্ছে যে এরকম একটু শক্ত শক্ত টাইপের সিদ্ধ, এরকম সিদ্ধ করে মানে চালের গুঁড়ো সিদ্ধ এবং ময়ানের ব্যাপারটা কতটুকু সময়ের মধ্যে হতে পারে? এটা পানিটা ফোটার পরে 1 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। আমরা একটু দেখে নিই, আমরা কিন্তু বেলে নিচ্ছি। এটা চালের গুঁড়ো যে সিদ্ধ করে নিয়েছি, আমরা ময়ান দিয়েছি, সেটাতে আমরা এখন রুটি বেলবার যে পিঁড়ি আছে সেখানে আমরা বেলছি। শিক্ষার্থীরা আমরা একটু দেখে নেই। এবং সাথে আমরা কি ব্যবহার করছি? ময়দা, চাউলের গুঁড়া, চালের গুঁড়োই ব্যবহার করছি। ঠিক আছে,
এবং আমরা যে রুটিটা তৈরি করব, রুটিটা কিন্তু একবারে সকালবেলা যে রুটিটা খাওয়া হয় অতটা পাতলা না, তার থেকে একটু পুরু করে রুটিটা করতে হবে। অত বড়ও নয়, বড়টা আসলে আমি কত বড় করব তার উপরে কয়টা পিঠা কাটবো সেটা নিজের উপরে নির্ভর করে, কিন্তু পুরুত্বের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে। দেখাই দেন পুরুত্বটা। দর্শক, আমাদের রুটির পুরুত্বটা এরকমই হবে, ঠিক একবারেই পাতলা না, তার থেকে একটু মোটা, একটু ভারী। আমরা যে রুটি খাই সেটা থেকে একটু আমরা পুরুত্বটা একটু বেশি রাখবো। জি, রুটিটা করার পরে আমরা যে কোনো গোল ডাইস দিয়ে, বা যদি কারো ডাইস না থাকে সেক্ষেত্রে স্টিলের গ্লাস বা কাঁচের যে গ্লাস বাটি, স্টিলের বাটিগুলোর ভিতরে দিয়ে আমরা এগুলো এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা কাজটা করব। না, মোটামুটি একটা রুটি থেকে আমরা 4টার মতো পেলাম। হ্যাঁ, একটা রুটি দিয়ে 4টা করাবো। আপনি যদি খুব বড় রুটি করেন সেক্ষেত্রে একসঙ্গে কিন্তু অনেকগুলো করা সম্ভব। আমরা আরেকবার দেখি আমরা রুটির মধ্যে কিভাবে পুরটা দিলাম। অল্প পরিমাণ, খুব বেশি অল্প করে এই রুটিটার ভিতরে যতটুকু পরিমাণে যায়, যাতে আমরা মুখটা বন্ধ করলে সাইডে চলে না আসে। আর দর্শক, আমরা যে এই সাইজেই বানাবো তা না, আপনি যে যত বড় সাইজই করতে চান সেই সাইজটা করতে পারবেন। তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি একটা পিঠা তৈরি করবেন, সেটা যদি বিভিন্ন রকমের হয়, মানে সাইজের ব্যাপারটা একটা ছোট একটা বড়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। এই জন্য আমরা ডাইস ব্যবহার করব, সবগুলো যেন একই রকমের হয়, এবং আমি যে পিঠাগুলো করব দেখতেও তখন ভালো লাগবে। আর আমি যদি হাতে এক একটা গোল রুটি তৈরি করে নেই সেক্ষেত্রে কিন্তু এক একটা এক এক সাইজের হয়ে যাবে, ঠিক থাকবে। আর আমি যদি চাই যে ছোট করব, আরো ছোট ডাইস নিব। আমি যদি বড় করতে চাই আমরা বড় করতে পারবো। ছোট বড়টা নিজের কাছে, কিন্তু আমরা চেষ্টা করব মাপগুলো সমান রাখতে। ঠিক আছে। সাইড করবেন না, আমরা কিন্তু হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখাই দেন একটা বেলা। আমরা আরেকটা রুটি করে আমরা গোল ভাবে কিভাবে করা যায় সেটাও দেখে নিব। হাফ নয়, গোল পুলি পিঠা। এটা একটা প্রায় অর্ধচন্দ্রের কাছাকাছি, ঠিক অর্ধচন্দ্র না তবে কাছাকাছি। তো আমরা কিভাবে গোলটাও করা যায় সেটাও দেখব। এবং আমরা যে গুঁড়োটা নিয়েছি শিক্ষার্থীরা, সেটাও কিন্তু আমরা চালের গুঁড়োই ব্যবহার করছি, কোনো ময়দা কিন্তু আমরা এখানে আমরা ময়দার কোনো ব্যবহার নাই, পুরোটা চাউলের গুঁড়া। দর্শক, আমি সঙ্গে একটু অ্যাড করব, যেহেতু লিপি আপার রেসিপি এটা, যদি আপনারা চান যে না আমি এখানে সিদ্ধ চাউলের গুঁড়ার সঙ্গে মাসকলাইয়ের ডালের গুঁড়াটা ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি 50-50 ব্যবহার করতে পারেন। তাহলে আমার কাছে মনে হয় পিঠার স্বাদটা আরো বেড়ে যাবে। সেখানে কি কোনো মানে আঠালো কিছু ব্যাপার আছে? কারণ মাসকলাইয়ের ডাল কিন্তু একটু আঠালো হবে না। যখন আমি 1 কাপ চাউলের গুঁড়ো যদি নেই, হাফ কাপ ডাল নেই, খুব আঠালো হবে না, কারণ চাউলের গুঁড়োটা এমনিতেই একটু রাফ থাকে, একটু ড্রাইনেস আছে। ঠিক আছে, আমাদের সাথে একজন কলার আছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিডি বলতেছি চিটাং থেকে। জি, শিক্ষার্থী। আমি জানতে চাচ্ছি ডালের সাথে সব উপকরণ সিদ্ধ করার পরে, উপকরণ সব দিয়ে সিদ্ধ করার পরে যে কি করতে হবে। শিক্ষার্থী আমাদের সাথে থাকুন। তারপর হচ্ছে আপু একটু জানতে চাচ্ছি যে গত কয়েক সপ্তাহ আগে যে কেক বানানো হয়েছিল এগুলো কি দেখানো হবে? আর শিক্ষার্থী আমাদের সাথে থাকুন। সেজন্য আমরা ধন্যবাদ। আমরা আপু বললেন যে ডালটা সিদ্ধ করার সময় সব মশলার ব্যাপারটা উনি ক্লিয়ার না। আপনি ডাল সিদ্ধ, আমরা যদি একটু শুরু থেকে একটু বলে দিই কাজ করতে করতে। ডাল সিদ্ধ করার সময় আপনি কলার ডাল, রসুন বাটা, মরিচ, কাঁচামরিচ কুচি 2টি, হলুদ 1 চিমটি বা হচ্ছে 1/4 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1/4 চা চামচ, পেঁয়াজ কাটা 1টি, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া 1/2 চা চামচ। এখানে আপনি যদি চান যে সবকিছু একবারে দিয়ে সিদ্ধ করে নেবেন আপনি সেটাও করতে পারেন,
আর আপনি যদি চান যে না আপনি সিদ্ধ করবেন না সবকিছু একসঙ্গে, তাহলে আপনি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর তেলটা আলাদা রেখে দিবেন। সিদ্ধ করা ডালটা তখন পেঁয়াজ হালকা ভেজে নিয়ে আমরা যেভাবে ভাজি করি ঠিক সেভাবে পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে ব্রাউন কালার হয়ে যাবে তার মধ্যে আমরা সিদ্ধ করা ডালটা দিয়ে দিব, কাঁচামরিচ এবং নামাবার আগে জিরা গুঁড়াটা দিয়ে নামিয়ে নিব। দর্শক আপনি দুইভাবেই করতে পারেন, ঠিক আপনার পছন্দ যেটা হবে সেটাই করবেন সব সময়। ধন্যবাদ। আমরা বলছিলাম যে গোল পিঠাটা কিভাবে করব। আমরা গোল পিঠাটা করার সময় ওইদিকে ঘুরেন, এভাবে একটার উপর আরেকটা লাগিয়ে দিব। মানে ছোট আমরা যে ডাইসে কেটে নিয়েছি, জি সেটাই আমরা দুটো লাগবে, আমাদের দুটো লাগবে। এবং আমরা পাশগুলোকে একটু মুড়ে নকশা করে নিব। আমরা যদি পাশগুলোকে মুড়ে নকশা করে না নেই তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে না আর খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তবে আপা যে পিঠাটা বানিয়েছেন এটা উনি বললেন যে এটা সাইডটাকে উনি মুড়বেন না, ওনাদের আঞ্চলিক ভাবে এভাবেই খায়। আচ্ছা, ওরা ট্র্যাডিশনালি এভাবেই। আচ্ছা, সাধারণত আমরাও যে পুলি পিঠাটা খাই সেটাও কিন্তু নকশা করাই থাকে, নকশা করা থাকে এবং সাইজ একটু বড় থাকে। এখন ছোট বড় তো সম্পূর্ণ আমাদের উপরে। আমরা আরেকটা করে দেখাই। আমরা ভাঁজটা একটু আস্তে আস্তে দেখাবো যাতে দর্শক বুঝতে পারে। আমরা দুই রকম দেখছি, একটা হাফ এবং একটা ফুল রাউন্ড আমরা দেখছি। পুরটা দেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে পুরটা খুব বেশি না হয়ে যায়। যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফেটে যেতে পারে পিঠা, এবং ফেটে গেলে তখন কিন্তু দেখতে আর ভালো লাগবে না। বা বাণিজ্যিক ভাবে যদি কেউ করতে চায় তখন কিন্তু আর ওই জিনিসটা সেল হবে না, নষ্ট হয়ে যাবে। খাবার জিনিস কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায়, সেটাকে মাথায় রেখে আমাদের কাজটা করতে হবে যাতে আমার খাবারটা সহজে নষ্ট না হয়। এবং খুব বেশি পরিমাণেও কিন্তু আমরা একবারে বানাবো না, কারণ এই জিনিসগুলো কিন্তু দ্বিতীয়বার আর মানে ডিসপ্লে করা যায় না। এটা যেমন আপা বলছিলেন রাতে করব সকালে ঠান্ডা খাবো, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনি যেটা বলছিলেন বাণিজ্যিক ভাবে যদি আমরা যাই বা কেউ মেলাতে যদি আমরা স্টলে দেই তাহলে সিস্টেমটা কি একই রকম, মানে রাতে করে সকালে দিবে এরকম কিছু? যদি ওনাদের আঞ্চলিক ট্রেডিশনটাকে ধরে রাখি তাহলে সেটা করতে হবে। কিন্তু এখন বর্তমান যুগে দেখা যায় যে ওই ঠান্ডাটা খুব একটা খেতে চায় না। আর মেলা যদি হয় দেখা যায় যে সকালবেলার মেলা, সেক্ষেত্রে রাত্রে করলে তো এমনিতেই কিছুটা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রোডাক্টটা তো আগে থেকেই তৈরি করতে হবে। বা বিকালে হলে সকালে বানানো হচ্ছে, কিছুটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেক সময় আবার অনেকে মাইক্রো ওভেনে গরম করে খায় বা স্টিমে গরম করে খায়, সেক্ষেত্রে সেটা খেতে পারে। তখন লক্ষ্য রাখতে হবে যাতে আমার রুটিটা যদি বেশি পাতলা হয়ে যায় তখন রুটিটা ফেটে যেতে পারে, আবার নরম বেশি হয়ে গেলে লেগে যাবে একটার সঙ্গে একটা, উঠানো যাবে না। এই দিকগুলো খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। আচ্ছা, আমরা একটা ছোট বিরতি থেকে ফিরে আসি। শিক্ষার্থীরা নিচে খুব ছোট একটা বিরতি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। পরিবারের ব্যস্ত সদস্য ফ্রিজটি হওয়া চাই মজবুত ও দীর্ঘস্থায়ী। তাই মার্সেল ফ্রিজ তৈরি হয় উন্নত কম্প্রেসর, 100 কপার কন্ডেন্সার, হাই থিন মেটাল বডি, রাস্ট ফ্রি মডার্ন ডোর এবং ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করে। মার্সেল রেফ্রিজারেটর। চাপ দিয়ে চাপাবাজিতে না জড়িয়ে চেপে যান না, নিন আরএফএল ক্লাস ডি পাইপ। এতে সঠিক পরিমাণ রেজিন থাকায় 1000 ফুট গভীরের চাপ নিতেও সক্ষম। আরএফএল ক্লাস ডি পাইপ। কি সুন্দর চুল! সাধারণ আমলা তেলে এই রিয়াকশন? অবশ্যই না, আমি ব্যবহার করি নিহার শান্তি আমলা, যার আছে তেলের শক্তি। আমলায় বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন এ, দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে। এক কথায় চোখ ধাঁধানো চুল। নিহার শান্তি আমলা।
শিক্ষার্থীরা আমরা একটা ছোট বিরতি থেকে ফিরে এলাম। আমাদের দূরপাঠে কোর্স চলছে শীতের পিঠা তৈরি এবং আজ আমরা দেখছি ডাল এবং তিলের ঝাল পিঠা। আমরা ডালের পিঠা দেখছিলাম, মাসকলাই ডালের পিঠা। জি, আমাদের লিপি আপা দেখালেন কিভাবে আমরা পিঠাটা তৈরি করব। আমরা যখন পিঠা তৈরি করা শেষ, পুর দিয়ে ভিতরে নকশা করা শেষ, তারপরে আমাদের পিঠাটা খাবার উপযোগী হতে হবে। আমরা খাবার উপযোগী করার জন্য যে কোনো স্টিমে আমরা এটাকে সিদ্ধ করে নিতে হবে। আমরা সাধারণত এই স্টিমেট গুলো ব্যবহার করি। এটার ভিতরে আমরা 2টা বক্স একসঙ্গে থাকে, আমি 2টার ভিতরে একসঙ্গে অনেকগুলো পিঠা দিতে পারবো। আর যদি আমি কারো কাছে এটা না থাকে, সেক্ষেত্রে তারা যে কোনো বড় একটা পাতিলের ভিতরে পানি সিদ্ধ করে সেই পাতিলের উপরে পাতলা কোনো পরিষ্কার কাপড় বা বাঁশের চালনি বা স্টিলের চালনি, সেটাকে চারিপাশে আটা গুলিয়ে নরম করে সেটাকে চারিপাশ দিয়ে আটকায় দেওয়ার পরে তার ভিতরে ভাপে দিতে পারবে। আটকায় দেওয়ার বিষয়টা এটা, যেটা হচ্ছে যে আমি যদি ধরেন এটাই পাতিল হয়, এই পাতিলে পানি দিলাম, পানি দিয়ে আমি উপরে একটা চালনি এভাবে বসিয়ে দিব, তখন এই চারিপাশ থেকে যে ভাপটা বের হয়ে যায়, ওতে পিঠাটা ভালো সিদ্ধ হয় না। আচ্ছা, এই জন্য আমরা যদি একটু আটা গুলে নিয়ে, ময়দা বা আটা যেটা হোক, পানিতে আমরা গুলাই নিব, একদম মানে পরোটা যেভাবে বানাই তার থেকে একটু নরম করে গুলে নিয়ে আমরা চারিপাশটা আটকায় দিব। আটকায় দিলে হবে কি, যে ভাপটা ঠিক মাঝখান থেকে আসবে, তখন আর বের হয়ে যাবে না। এই জন্য আমরা পাতিলে করলে ওভাবে আটকায় নিব। আর আমাদের যাদের কাছে স্টিমিট আছে, স্টিমিটের ভিতরে আমরা ঠিক এভাবে বিছিয়ে দিব, একসঙ্গে অনেকগুলো পিঠা দিতে পারবো আমরা। মানে যদি আমরা কেউ এরকম আমরা স্টিমার থাকে আমাদের, ভাপে আমরা কেউ যদি সিদ্ধ করতে চাই, আমরা সনাতন একটা পদ্ধতি আমরা বলে দিলাম, সেই সাথে যদি আমাদের এরকম কোনো থাকে সেটা দিয়ে আমরা করতে পারবো। আমাদের একজন কলার আছেন সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট হবিগঞ্জ থেকে বলছি, আমার নাম স্বপ্না। জি, শিক্ষার্থী বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, কলাই ডালটা তো ভাজলে এটাতে ভালো একটা স্মেল বের হয়, তো আমরা কি কলাই ডালটা ভেজে সিদ্ধ করব না ভাজার কোনো প্রয়োজন নেই? আর আপনারা বলছেন যে এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে, তো ভেজানোর পরেও কি এটা সিদ্ধ করার দরকার আছে, না ভেজানোর পরে সিদ্ধ করার দরকার নেই? আর এটা কি ভাজবো, ডালটা কি ভাজবো? জি শিক্ষার্থী, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপু। আমরা ভাজার কথা বলেছি, তারপরে আপনি আবারও লিখে রাখেন। আমরা প্রথমে যখন ডালের উপরে খোসাটা ছাড়াবো, তখন আমরা বলেছিলাম যে মাটির যে কোনো মাটির কড়াইয়ের ভিতরে বা তাওয়ার মধ্যে টেলে নিব, অর্থাৎ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমরা তেলের মধ্যে ভেজে নয়, তেলে না, টেলে নেওয়ার কথা, টেলে নেওয়ার কথা বলেছি। তো আমরা টেলে নেওয়ার পরে সেটাকে আমরা উপরে খোসাটা ছাড়াবো। আর যদি খোসা ছাড়ানোটা আপনি কিনে নিয়ে আসেন, তাহলেও হালকা ভেজে নিবেন। ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আপনি বললেন যে বের হয়, আসলেই বের হয়। তারপরে আমরা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কারণ হচ্ছে, ডালটা আমি যখন সিদ্ধ করব খুব ভালো সিদ্ধ হবে। আর আমি যদি আধা ঘন্টা ভিজিয়ে না রাখি, সিদ্ধ করার সময় সময়টা বেশি লেগে যাবে। এই জন্য আধা ঘন্টা সাথে একটু ভিতরে আস্তে আস্তে থেকে যায়। এই জন্য আমরা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আমরা যখন রান্না করি তখনও কিন্তু চালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি, তাহলে সেই ভাতটা কিন্তু খুব সুন্দর হয় বা বড় হয়। সেই জন্য আমরা ডালটাকেও আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। দর্শক, আমরা চলে যাই ক্লাসে, এভাবেই করে নিব ডালটাকে। আমি বলছিলাম যে সিদ্ধ করার স্টিমিটা যদি আমরা দেই, এখানে আমি 2টা বক্সের ভিতরেই দিতে পারবো, এটাতেও দিতে পারবো, এটাতেও দিব। দেওয়ার পরে আমি ঠিক এভাবে ঢাকনাটা লাগিয়ে দিব। আমি লক্ষ্য রাখবো, যখন এই যে সাইডে বাড়তি অংশ, এটার সাইডেও বাড়তি অংশ, এটা একই বরাবর থাকতে হবে। এবং উপরে একটা ভাপ, স্টিমটা বের হওয়ার জন্য, ভাপ বের হওয়ার জন্য দুই পাশে 2টা ছোট ছিদ্রের মতো, এটা যাতে এই হ্যান্ডেল সাইডেই থাকে, এই জিনিসটা লক্ষ্য রাখবো। তাহলে পিঠাটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এরকম স্টিমিটের ভিতরে যদি সিদ্ধ করা হয়, তাহলে 5 মিনিটের মধ্যে সিদ্ধ করা সম্ভব। আর যদি আমরা সনাতন পদ্ধতিতে করি পাতিলে, সেক্ষেত্রে 10 মিনিট লেগে যাবে। এমনি ভাবে আমরা পিঠাটা সিদ্ধ করব। আরেকটা কৌশল আছে, যেটা আমরা জেনে নিব।
পিঠাটা যখন সিদ্ধ হয়ে আসে তখন সাইডে পাতিলে যদি একটু গরম পানি থাকে সেখান থেকে হাফ কাপ বা তার থেকে একটু কম পানি পিঠার উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে ঢাকনাটা আবার 1 মিনিটের জন্য দিবেন। সেই পিঠাটা উঠাতে যতটা সহজ হবে, আমি যদি ওই পানিটা না দেই তাহলে পিঠাটা কিন্তু উঠানোর সময় একটু আঠালো আঠালো লেগে যায় বা পিঠার উপরে সুন্দর একটা গ্লেজ আসে না। আমরা পানি ব্যবহার করতে পানিটা দিয়ে আবার 1 মিনিট স্টিম করব, করার পরে আমরা পিঠা তুলবো। স্টিমারের ক্ষেত্রে স্টিমারের ক্ষেত্রে এবং সনাতন যে বললাম পাতিলের মুখে, দুভাবেই আমরা যখনই পিঠা দিব যখন আমরা তো একটা একটা বিছাই দেই না, একটার উপরে একটা দেই। পানিটা দিলে পিঠাটা খুব সহজে ছেড়ে আসে এবং উপরটাও খুব সুন্দর হয়। এমনিভাবে আমরা পিঠাগুলো করে নিব এবং করে আপনি আপনার সময় মতো পরিবেশন করবেন। মানে আমরা এখন দেখলাম আমরা যেটা ডালের ঝাল পিঠা সেটা আমরা দেখলাম, পুলি পিঠা। এরপরে আমরা দেখব তিল দিয়ে পিঠা করা, তিল নারকেলের পিঠা। এটাও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পিঠা। অনেক অঞ্চলেই হয়, আমার জানা মতে কুমিল্লা বা চাঁদপুর ওই এলাকাতে বেশি খায় তিলের পিঠাটা। পিঠার ক্ষেত্রে কিছু কিছু মিল আছে জায়গার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেহেতু রাজশাহীর আঞ্চলিক পিঠা তিলের উপরে একটা খোসা থাকে আমরা জানি, সেটাকে সরাই নিতে হয়। আর এখন দেখা যায় যে বর্তমানে কিনতেই পাওয়া যায় খোসা ছাড়ানো তিল, রেডিমেড কিনতে পাওয়া যায়। এই তিলটাকে আমরা কিনে নেই বা খোসা ছাড়িয়ে নেই। খোসা ছাড়ানোর ক্ষেত্রে একটু ভেজে নিতে হবে, তাহলে খোসাটা ছাড়াতে সহজ হবে। আর যদি কিনে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কেনাটাকেও একটু ভেজে নিব, শুকনো খোলার ভিতরে ভেজে নিব, তাহলে তিলটা মচমচে হবে। যখন আমি পিঠাটা খাবো তার ভিতরে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর যদি না ভাজি তাহলে কিন্তু ওই পিঠাটা খেতে মজা হবে না। এটা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। এবং আমরা যে তিলের পিঠাটা করছি সেখানে আমরা নারকেল ব্যবহার করছি। সেখানে আমরা নারকেল ব্যবহার করব। আমরা তিলের পিঠা করার সময় আমি নারকেল দিব হচ্ছে 1 কাপ নারকেল। উপকরণগুলো আমরা একটু দেখি। পুর তৈরির জন্য নারকেল লাগবে 1 কাপ, গুড় লাগবে হাফ কাপ, তিল লাগবে 1/4 কাপ। 1 কাপ নারকেলে 1/4 কাপ তিল, হাফ কাপ খেজুরের গুড়। আমরা সেক্ষেত্রে খেজুরের এরকম চাকা গুড় ব্যবহার করতে চাইলে করতে পারি। আর যদি কারোর কাছে নরম যে লিকুইড গুড়টা থাকে সেটাও ব্যবহার করতে পারে। তবে তিলের এই পিঠাটা গুড় দিয়ে করলে বেশি টেস্টি হয়। অনেক ক্ষেত্রে আমরা হাতের কাছে গুড় ভালো পাই না, তখন চিনি দিয়ে করি। দর্শক আপনারা চাইলে চিনিটাও অ্যাড করতে পারেন, তখন হাফ কাপ পরিমাণেই গুড়ের পরিমাপ যেটা, চিনির পরিমাপটাও সেটা হবে। তবে তিলের পিঠার ভিতরে গুড় দিলেই বেশি ভালো হয়। আর যেহেতু তিলটা একটু দেখতে কালো রকমের, সেহেতু গুড় দিয়ে করলে সেটার সাথে একটা সমন্বয় থাকে। আর চিনি দিয়ে করলে চিনিটা সাদা, নারকেলও সাদা, তিলটা তখন ভালো লাগে না দেখতে, বেশি কালো কালো লাগে। এই জন্য গুড় দিয়ে করলেই বেশি ভালো। ঠিক আছে, মোটামুটি পুরের জন্য আমাদের এই 3টে উপকরণ লাগবে। আমরা যে কোনো একটা পাত্রের ভিতরে নারকেলটা নিব। নারকেলটাকে প্রথমে আমি 2-1 মিনিট একটু তেলে ভেজে নিব। মানে কোরানো নারকেলটা এরকম কোরানো নারকেল। আচ্ছা, আমি একটু ঠিক আছে, এরকম কোরানো নারকেলকে এভাবে কোরানি দিয়ে কোরানো যেটা, সেটা আবার দেখা যায় কিছু নারকেল এখন লম্বা কোরানো ভাপা পিঠা করার জন্য, সেভাবে না, এরকম মিহি কোরানো যেটা, সেই কোরানো নারকেল নিব। এবং নারকেলটা আমরা প্রথমে নন স্টিক একটা প্যানের মধ্যে যদি 2 মিনিট একটু ভেজে নেই, তাহলে নারকেল থেকেও সুন্দর একটা ফ্লেভার আসে। কোনো তেল ছাড়া, কোনো তেল লাগবে না। ভাজার পরে আমরা ওখানে চিনি বা গুড় যেটা দিতে চাই সেটা দিব। দিয়ে যখন আঠালো হয়ে আসবে, অর্থাৎ একটার এরকম হাতে ধরলে একটা তার পরিমাণ সুতা উঠবে, তখন সেটার ভিতরে আমরা তিলটা ঢেলে দিয়ে নামিয়ে নিব। নামানোর পরে আমরা এরকম একটা পুর তৈরি হবে। আচ্ছা, আমরা আরো দেখবো, একটা ফোন নিয়ে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লিমা বলছি ঢাকা থেকে। জি, শিখার্থী। আমার কোশ্চেনটা ছিল যে কাইটা করা হয়েছে এটা কিভাবে করেছে? আমি তো আসলে দেরিতে দেখলাম, তো দেখতে পাইনি প্রথম থেকে।
শিক্ষার্থীর সাথেই থাকুন। উনি আমাদের মাসকলাই ডালের কাইটা কিভাবে করা হয়েছে, আটার চাউলের গুঁড়ার কাই, উনি ওটা জানতে চেয়েছেন সম্ভবত। আমরা সকালবেলা যেভাবে রুটি খাই, ময়দাটা সিদ্ধ করি বা আটা সিদ্ধ করি, প্রথমে পানি দিব চুলায়, পানি দেওয়ার পরে আপনার পানিটা যখন বলক আসবে তখন লবণ দিব এবং পরিমাণ মতো চাউলের গুঁড়া দিব। দর্শক, যদি কেউ মাপ লিখে রাখতে চান, মাপ লিখে রাখতে পারেন। 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে 1.5 কাপের মতো পানি লাগে। 1.5 কাপ পানি দিয়ে 1 কাপ চাউলের গুঁড়া আর স্বাদ মতো লবণ। 1 কাপ চাউলের গুঁড়ার ভিতরে ঠিক 1/4 চা চামচ লবণ যাবে না, তার থেকেও কম, তার অর্ধেক, অর্থাৎ 1 চিমটি লবণ। লবণ পানি যখন বলক উঠবে, বলক ওঠার পরে চাউলের গুঁড়াটা দিবেন। চাউলের গুঁড়াটা সম্পূর্ণ দেওয়ার পরে আপনি নাড়া দিবেন, নেড়ে চুলাটার আঁচ কমিয়ে ঢেকে রাখবেন 2 মিনিট বা 3 মিনিট। ঢেকে রাখলে পুরো চাউলের গুঁড়াটা ভালো সিদ্ধ হয়ে যাবে। আর চাউলের গুঁড়া যদি ভালো সিদ্ধ না হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠা কাঁচা কাঁচা একটা মাখানো যায় না। আর এখানে যে চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়েছে, এরকম মসৃণ ভাবটাও আসে না। মানে বেলবার সময় অসুবিধা হবে, পিঠাটা করবার সময় অসুবিধা হবে, এবং খাওয়ার সময় ওই পিঠাটা আর ভালো সিদ্ধ হবে না। আমরা যখন স্টিম করব, তখন স্টিমে ভালো সিদ্ধটা হবে না, ওই কাঁচা ভাবটা থেকেই যাবে। অর্থাৎ শুরুটা ভালো হতে হবে। সেই আমরা এবার আবার তিল এবং নারকেলের পিঠা যেটা আমরা বলছিলাম যে তিলের পুরটা আমরা কিভাবে করব। এইভাবে আমরা তিলের পুর করব। দর্শক, এখানে গুড় দিয়ে করা নারকেলের, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে চিনি দিয়ে করলে ভালো লাগতো না। আশা করব সবাই গুড় দিয়েই করবেন। একই রকমের চাউলের কাই করে নিব আমরা, কাই করে আমরা সিদ্ধ করে খুব ভালো করে ময়ান দিব। এবং যখন আমরা কোনো পুলি পিঠা করব, সেই পুলি পিঠার ময়ানটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু পিঠা আমি বলেছি ফেটে যাবে, ভালো হবে না। ময়ানটা খুব ভালো মাখতে হবে হাতে। এবং ছোট আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, আমরা যখন চাউলের গুঁড়া সিদ্ধ করব, সিদ্ধ করার সময় আমি যদি 1 কাপ চাউলের গুঁড়া সিদ্ধ করি, তার মধ্যে 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিব পানির মধ্যে। তাহলে চাউলের গুঁড়াটা মসৃণ থাকবে, শক্ত হয়ে যাবে না, হাতেও লাগবে না, এবং আমি যখন রুটিটা বানাবো, রুটিটা খুব ভালো বানানো সম্ভব হবে। এই জিনিসটা আমরা যদি করি সিদ্ধর সময়, তাহলে আমাদের কাইটা খুব সুন্দর হবে। কিন্তু যখন আমরা বেলবো, তখন আমরা তেল ব্যবহার করব না। তখন তেল ব্যবহার করলে তো এটা আমরা অনেকেই হয়তো মনে করতে পারি যে ঠিক আছে, ও সময় না দিয়ে আমরা যখন বেলবো পরে করা যাবে না। তো শুরুতেই যখন আমি সিদ্ধ করব, তখন 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিব। এবং পাশাপাশি অনেকে করেন যেটা হচ্ছে, চাউলের গুঁড়া সিদ্ধ করে রেখে দেন, যখন ঠান্ডা হয়ে যায় তখন ময়ান দেন। তখন কিন্তু ময়ান দিলে হবে না, একদম গরম অবস্থায় ময়ান দিতে হবে। গরম অবস্থায় ময়ান দিলে ওই ময়ানটা যতটা সফট হবে, সফট বলতে নরম না, তার একদম তুলতুলা বৈশিষ্ট্য আছে যেটা, সেটা ওরকম হবে। আর যদি কেউ ঠান্ডা করে তারপরে মাখায়, সেক্ষেত্রে কিন্তু ওই কাইটা বা ওই চাউলের গুঁড়াটা কিন্তু আর ওরকম সফট হবে না। এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। মজাদার পিঠা করতে গেলে শিক্ষার্থীরা হাতে একটু গরম লাগলেও আমাদের পিঠাটা কিন্তু ময়ানটা সাথে সাথেই করতে হবে গরম অবস্থাতে, ঠান্ডা করে নিলে হবে না। অনেকে আমরা মনে করতে পারি গরম আছে, এখন করব না পরে করি, না, সেটা করলে চলবে না। সাথে সাথে গরম অবস্থাতেই কিন্তু ময়ান করতে হবে। যে এবার আমরা দেখে কিভাবে করব। এবং আমরা তিল নারকেলের পিঠা কিন্তু এই একই রকম পুলি আমরা দেখছি। ঠিক আছে, 2 রকমের পুলি আজ আমরা দেখলাম। একটু ছোট ছোট হবে কি সেটা? হ্যাঁ, একটু ছোট। ওটার থেকে এটা আমরা কোনো ডাইস ব্যবহার করছি না। দর্শক, আপনারা চাইলে ছোট বড় যে কোনো ডাইস ব্যবহার করতে পারেন। আমরা একটু ডান দিকে সরে যাই, তাহলে শিক্ষার্থীরা দেখতে পাবেন। এই পিঠার ক্ষেত্রে কি আমরা ডাইস ব্যবহার করছি? এটা আমরা করতে পারি, আমার ইচ্ছা যে আমি কি রকম করতে চাই। ছোট বড় যদি কেউ আমরা একটু এক্সপার্ট থাকি, তাহলে আর প্রয়োজন নেই। ঠিক আছে। কিংবা এটা আমরা রুটি না বেলে হাতে বাটি তৈরি করেও করতে পারি। আমরা পরবর্তীতে দেখিয়ে দিব যে কিভাবে হাতে বাটি করে করা সম্ভব।
মানে মোটামুটি আমরা মাপটা এতটুকুই হবে। এই সাইজে করে নিলে, এর থেকে বেশি বড় করলে আবার দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমরা যে তিল এবং নারকেলের জিনিসের সাথে একটা সমন্বয়ের ব্যাপার আছে। তিল যেহেতু ছোট একটা জিনিস, সেটার ভিতরে আমরা পিঠাটা তৈরি করছি, তো ওটার সাথে আমরা সমন্বয় রেখে, পিঠাটা ছোট হলে খেতেও ভালো লাগে, অল্প হবে খেতেও ভালো লাগে, আমরা খেতে পারি। সাইড মুড়ে দিয়ে, এবং আমরা সাইডটাকে সুন্দর করে মুড়ে নিব। আমরা দর্শকের জন্য একটু আস্তে করে মুড়বো, সবাই যাতে দেখতে পায়। মানে এই ধরনের ডিজাইন গুলো কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নিই শিক্ষার্থীরা। আসলে আমরা অনেকেই পারি, কিন্তু যারা নতুন ভাবে শিখতে চাচ্ছে তাদের জন্যই আমাদের দেখানো যে কিভাবে আমরা করব, বা তাদের আগ্রহটা বাড়বে যে আমরা আসলে নিজেই পারি করতে। বাহ, মোটামুটি এরকম মাপের আমরা যে পরিমাণটা বলেছি সেটাতে কতগুলো হতে পারে পিঠা? আমরা আগেরটাও 2 কাপ চাউলের গুঁড়ার কথা বলেছি। 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে এই সাইজের পিঠা করলে প্রায় 30 থেকে 30টার মতো পিঠা হয়ে যাবে 2 কাপ চাউলের গুঁড়ায়, এই সাইজ করলে। আর যদি আমি সাইজ বড় করি তখন আপনার সেই অনুযায়ী পিঠা হবে, তবে এই সাইজ করলে 30টার মতো হবে। ঠিক আছে। এভাবে আমরা বাটি করেও করতে পারি হাতে, যদি আমরা পিড়ি বেলুন ব্যবহার করতে না চাই সেক্ষেত্রে আমি এমনি ভাবে হাতে বাটি করে আমি পিঠাটা আঙ্গুল দিয়ে গোল গোল করে, আঙ্গুল দিয়েই গোল গোল করে আমরা বাটি করে কিভাবে করা যায় সেটাও দেখে নিচ্ছি। বাহ, সবকিছুই হাতের কারসাজি। এর মধ্যে আমরা পুরটা দিয়ে দিচ্ছি। এই তিলের পুরটার সময় খেয়াল রাখতে হবে কি যে বেশি দেয়া যাবে না, প্রত্যেকটা পুরে মানে পিঠার ক্ষেত্রে প্রত্যেকটা পুরি লক্ষ্য রাখতে হবে বাহিরে না চলে আসে, তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগে। মোটামুটি 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ, চা চামচের 1 চামচ পরিমাণ, সমান, উঁচু না। আমরা যখন ডালের মাসকলাই ডালের পিঠাটা দেখছিলাম, আমরা তো সাইডটা কিন্তু আমরা ডিজাইন করে দেইনি বা মুড়ে দেইনি না, মানে সেক্ষেত্রে কি ট্রেডিশনাল ভাবটা বজায় থাকবে সেটাতে, এবং এটাতেও কি এরকমই ব্যাপারটা না আমরা শুধু দেখানোর জন্য মুড়ে দিচ্ছি? দেখানোর জন্য মুড়ে দিচ্ছি, কিন্তু ওনাদের অঞ্চলে রাজশাহীতে ডিজাইন করেন না, ডিজাইন ছাড়াই করেন। আপা এখানে করে নিয়ে আসছেন, আমরা দেখবো, এটা শেষ করেন। আচ্ছা, আমাদের করা শেষ, মোটামুটি আমরা 2টা পিঠা দেখে নিলাম যে কিভাবে করতে হয়। এবার আমরা একটু সিদ্ধ পিঠাটা দেখে নেই। আপা করে নিয়ে আসছেন আমাদের জন্য 2টা পিঠা। এটা হচ্ছে মাসকলাইয়ের, যেহেতু সাইডে মোড়া নাই বা আমরা আলাদাভাবে ওভাবে ভাগ করতে পারছি না, তবে এটা হচ্ছে মাসকলাইয়ের ডালের আর এটা হচ্ছে তিলের। তিলের পিঠার উপরে আমি 1-2টা তিল দেখতে পাচ্ছি। এভাবে আমরা স্টিমে সিদ্ধ করে নিয়ে পিঠা তৈরি করে নিব। সিদ্ধ একদম সিদ্ধ হয়ে যাবার পর মানে ফাইনালি হচ্ছে পিঠাটা এরকম হবে, এরকম হবে। ঠিক আছে। এই পিঠাটা আমরা রেখে দিয়ে বেশ কয়েক ঘন্টা রেখে খেতে পারি। আর আমি একটু জানতে চাচ্ছিলাম, আমরা যে একই রকম ভাবে স্টিম করব, তো একই রকম পানির ব্যাপারটা কি একই রকম, মানে শেষে যে পানি ছেড়ানোর ব্যাপারটা কি একই রকমের? ঠিক আছে। এখানে আমি দর্শকদের একটু বলতে চাই, আমি যখন স্টিমে করব, স্টিমে করার সময় আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমি স্টিমারটা কিভাবে বসাবো, কিরকম প্যানের মধ্যে বসাতে হবে। এই স্টিমারটা তো সরাসরি চুলায় বসানো যাবে না, এরকম একটা স্টিলের প্লেট নিতে হবে, সেই প্লেটটাকে আমরা চুলায় বসাবো। চুলায় বসানোর পরে এটার ভিতরে পানি দিব, এই প্লেটটার ভিতরে পানি দিব, স্টিলের প্লেট বা সিলভারের প্লেট নিয়ে সেটার ভিতরে পানি দিব। যদি কারো ছড়ানো ফ্রাই প্যান থাকে সেটার ভিতরে দেওয়া সম্ভব। পানি দেওয়ার পরে আমরা চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পরে এই যে স্টিমিকটা আছে এটার এই পর্যন্ত পানি দিব, এই পর্যন্ত পানি দিয়ে আমরা স্টিমিকটা ওই পাত্রের ভিতরে বসিয়ে দিব। বসানোর পরে আমি ঢাকনা দিয়ে দিব। এটাতে কিন্তু আমার বাড়তি কোনো ময়দা লাগাতে হচ্ছে না, কারণ এটা ওভাবেই তৈরি যাতে ভাপটা বের হয়ে না যায়, এবং ভিতরে কিন্তু একটা থেকে আরেকটা ভাপ
পাঁচ হওয়ার জন্য এরকম করা আছে, জালি জালি করা। না, আমরা দুভাবেই দেখলাম, দুভাবেই আমরা দেখলাম। এভাবে স্টিমার দিয়েও করতে পারি কিংবা আমরা চাইলে ওইভাবেও সনাতন করতে পারি। পদ্ধতিতেও করতে পারি। দুভাবেই আমরা করতে পারবো পিঠা। এবং আমাদের আজকে দুটো আমরা দেখলাম, একটা হচ্ছে ডালের ঝাল পিঠা ঝাল এবং পিঠা। তিল নারকেলের পুলি পিঠা। পুলি পিঠা। দুটোই আমরা আজকে পুলি পিঠা পুলি দেখলাম। পিঠা তৈরি করলাম। অনেক অনেক ধন্যবাদ। এবং রাজশাহীর একটা আঞ্চলিক দুটো আঞ্চলিক পিঠা আমরা দেখলাম। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। শিক্ষার্থীরা, আজকের মতো সময় এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাওয়ার আগে ঠিকানাটা জানিয়ে দিচ্ছি। প্রযোজক দুর্পাত, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল durpat@desh.tv। শিক্ষার্থীরা, আজকের মতো তো বিদায় নিতে হচ্ছে। তবে আমাদের দুর্পাত প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধ বিকাল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30টায়। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন এবং আপনার অষ্টপ্রহরের সঙ্গে দেশ টিভির সাথেই থাকবেন।